সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা সমভূমি মালভূমির শ্রেণীবিভাগ সহ বিস্তারিত পর্যালোচনা করেছিলাম। আজকে দ্বিতীয় অধ্যায়ের সর্বশেষ পাঠ বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে পর্যালোচনা করব। এবার আসা যাক মূল আলোচনায়। ভূতাত্ত্বিকের দৃষ্টিতে মহাকালের সেই সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত নানা চড়াই উত্তরায়ের মধ্য দিয়ে স্বকীয় অস্তিত্বে জেগে উঠেছে প্রাচীন পলিশ মাটির এই বাংলাদেশ। বয়স হিসেবে বাংলাদেশ রাষ্ট্রের বয়স 50 বছর হতে চলল, কিন্তু বাংলাদেশের যে ভূপ্রকৃতি এটা কিন্তু সেই টারশিয়ারি যুগে প্রায় ইষ্টসীনকালে ওই মহাযুগগুলোতে গঠিত হয়েছে। আগে ভারতবর্ষের একটা অংশ হিসেবে বাংলাদেশ ছিল। স্বাধীনতা লাভের পর এই দেশটির ভূপ্রকৃতির আলাদা কোনো বৈশিষ্ট্য বা ধরন পর্যালোচনা করা হয়নি। এদেশের বুক জুড়ে রয়েছে রূপালী নদী আর নদী তটের কল্লোলিত জনজীবন প্রবাহ। পদ্মা, মেঘনা, যমুনা সহ অসংখ্য নদী এদেশের বুক চিরে প্রবাহিত হয়েছে। এদেশের ভূভাগ মূলত উত্তর থেকে দক্ষিণ দিকে ক্রমশ ঢালু। এই কারণেই এদেশের ভূভাগের উপর দিয়ে প্রবাহিত নদীগুলো উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে এবং বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এই বিচিত্র বৈশিষ্ট্য সম্পন্ন মূলত বাংলাদেশের ভূপ্রকৃতি। এখানে একধারে পাহাড়, সাগর এবং সমভূমি রয়েছে। প্রতি বছর এই সমভূমিগুলো বন্যায় প্লাবিত হয়ে নতুন নতুন পলি সঞ্চিত ভূমি গঠন করছে। এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের ভূপ্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময়। ভূপ্রকৃতি যে কোনো দেশের কৃষি, শিল্প, ব্যবসা, বাণিজ্য, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উপর ব্যাপক প্রভাব বিস্তার করে। বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহত্তম বদ্বীপ। দেশটির প্রায় 20% এলাকা পাহাড়ি অঞ্চল এবং 80% এলাকা পলল দ্বারা গঠিত সমভূমি। আচ্ছা, সমগ্র বাংলাদেশের ভূভাগ এক বিস্তীর্ণ সমভূমি। এর সামান্য পরিমাণ উচ্চ ভূমিও রয়েছে। ভূমির অবস্থা ও গঠন অনুসারে বাংলাদেশের ভূপ্রকৃতিকে নিম্নলিখিত 3টি ভাগে ভাগ করা যায়। অর্থাৎ সমগ্র বাংলাদেশের প্রায় 80% সমতল ভূমি, পলল গঠিত সমভূমি। তথাপিও এই দেশে অল্প পরিমাণে পাহাড়ি অঞ্চল রয়েছে এবং বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন সোপান বা চত্বরভূমি রয়েছে। এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের ভূপ্রকৃতি গঠনের সময়ানুক্রমিক দিক থেকে বাংলাদেশের ভূপ্রকৃতিকে মূলত 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, প্রায় ইষ্টসীনকালের সোপান সমূহ। 3 নম্বর হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। টারশিয়ারি যুগের পাহাড় সমূহকে আবার 2টি ভাগে ভাগ করা হয়েছে। একটি দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড়ি অঞ্চল, উত্তর পূর্ব অঞ্চলের পাহাড় সমূহ। প্রায় ইষ্টসীনকালের সোপান সমূহকে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটি বরেন্দ্র ভূমি, একটি ভাওয়াল ও মধুপুরের গড়, আর একটি লালমাই পাহাড়। সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি সমূহকে 6টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে পাদদেশীয় সমভূমি, 2 নম্বরে হচ্ছে গঙ্গা, যমুনা, মেঘনা অববাহিকার প্লাবন ভূমি, 3 নম্বর সিলেট অববাহিকার নিম্ন সমভূমি, 4 নম্বর ত্রিপুরার উঁচু ভূমি, 5 নম্বর বদ্বীপ সমভূমি, 6 নম্বর উপকূলীয় সমভূমি। এবারে আমরা যদি বৃহৎ ভূভাগগুলোকে একটি মানচিত্রে দেখতে চাই তাহলে দেখতে পারবো এই অংশটা মূলত বাংলাদেশের মানচিত্রের খণ্ডিত, মানে বাংলাদেশের যে মানচিত্র তাতে মোটামুটি দেখানোর চেষ্টা করা হয়েছে। এই অংশটি হচ্ছে মূলত পাহাড়ি অঞ্চল। এটা বিচ্ছিন্নভাবে এই সিলেট পর্যন্ত চলে এসেছে।
আর মাঝখানের এটা বরেন্দ্রভূমি অঞ্চল, এটা ভাওয়াল মধুপুরের গড় অঞ্চল, আর এটা কুমিল্লার লালমাই পাহাড়। এই ভূ প্রকৃতিগুলো ব্যতীত বাকি যে অংশগুলো রয়েছে এগুলো নদী বিধৌত প্লাবন সমভূমি। এবারে পর্যালোচনা করা যাক দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড় সমূহ। আমরা আগে দেখি টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। বাংলাদেশের মোট ভূমির 12% এলাকা নিয়ে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ বিস্তৃত। টারশিয়ারি যুগ সম্ভবত হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এই পাহাড়গুলো গঠিত হয়েছিল। আজ থেকে 70 মিলিয়ন বছর আগে টারশিয়ারি যুগে এই পাহাড়গুলো সৃষ্টি হয়েছিল। এই পাহাড়গুলো আসামের লুসাই, বার্মার আরাকান পাহাড়ের সমগোত্রীয় বলে মনে করা হয়। অর্থাৎ আজ থেকে প্রায় 70 মিলিয়ন বছর আগে যে হিমালয় পর্বত সহ এই এশিয়ার দক্ষিণ পূর্ব এশিয়ায় যে বৃহৎ পাহাড়ি অঞ্চল অর্থাৎ হিমালয়, আসামের লুসাই, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ি অঞ্চল এবং বার্মার আরাকান পর্বত, এই পাহাড়গুলো মূলত একটি বেল্টের মধ্যে সুসজ্জিত ভাবে অবস্থান করছে। এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের পাহাড়গুলো হিমালয় পর্বত, আরাকান পর্বত এবং আসামের লুসাই পাহাড়ের গঠনের সাথে এগুলোর যথেষ্ট মিল রয়েছে। এই কারণেই এই পাহাড়গুলোকে ওই হিমালয় পর্বত এবং আসামের লুসাই এবং বার্মার আরাকান পর্বতের সমগোত্রীয় বলে মনে করা হয়। আচ্ছা, বাংলাদেশের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের দক্ষিণ পূর্ব অংশ এবং সিলেট জেলার উত্তর পূর্ব অংশ এই অঞ্চলের অন্তর্গত। এই পাহাড়ি অঞ্চলকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড় আর একটি উত্তর পূর্ব অঞ্চলের পাহাড়। দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড় রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি এবং চট্টগ্রাম জেলার অংশবিশেষ নিয়ে এই অঞ্চল গঠিত। এই অঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা 610 মিটার। এই অঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা মূলত 610 মিটার এবং পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমশ উচ্চতা বেড়েছে। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ তাজিনডং বা বিজয় পর্বত বান্দরবন জেলায় অবস্থিত। এর উচ্চতা 1231 মিটার। তাহলে এখানে আমাদের আলোচনার জন্য থাকলো বেশ কিছু প্রশ্ন। যেহেতু এখন নৈবিত্তিক সিস্টেম, সেই জন্য এখানে আলোচনার বিষয় আছে, মনে রাখার বিষয় রয়েছে, পড়ার বিষয় রয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? বিজয় পর্বত। বিজয় পর্বত বা তাজিনডং। আচ্ছা, এই পর্বতের উচ্চতা কত? 1231 মিটার। আবার এটি কোথায় অবস্থিত? বান্দরবান জেলায় অবস্থিত। তাহলে এই এক লাইনের ভিতর থেকে কমপক্ষে 3টা নৈবিত্তিক প্রশ্ন পরীক্ষায় আসার মতো আসতে পারে। আচ্ছা, এই পাহাড়ি অঞ্চল মূলত বন্ধুর, এখানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক, জনবসতি কম। এই জন্য এই পাহাড়ি অঞ্চল অর্থনৈতিকভাবে দেশের তেমন ভূমিকা রাখে না। তথাপিও আজকাল এখানে ধান, চা, আনারস প্রভৃতি জন্মে। মূলত পাহাড়ি অঞ্চলের স্থানীয়বাসীরা জুম চাষ পদ্ধতিতে এই অঞ্চলে কিছু ফসল উৎপাদন করে থাকে। আচ্ছা, পাহাড়ি অঞ্চল কৃষিকাজের জন্য উপযোগী না হলেও এটা কিন্তু বাংলাদেশের একটা মূল্যবান সম্পদের আধার। সেটা হচ্ছে কাষ্ঠ সম্পদ, বন অঞ্চল, বন ভিত্তিক সম্পদের উৎস এটা। আচ্ছা, এখানে মূলত চিরহরিৎ, তারপরে জারুল, চম্পা, চাপালিশ, তেলসুর বিভিন্ন প্রজাতির উদ্ভিদ দেখা যায়। এখানে প্রচুর পরিমাণে বাঁশ ও বেত জন্মে। এই অঞ্চলের বাঁশ এবং বেত এবং কাঠের উপর ভিত্তি করে বাংলাদেশের চট্টগ্রামে চন্দ্রঘোনায় পেপার মিল প্রতিষ্ঠিত হয়েছে। এই পেপার উৎপাদনের কাঁচামাল হিসেবে এই পাহাড়ি অঞ্চলের কাঠগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, 2 নম্বরে আসি উত্তর পূর্ব অঞ্চলের পাহাড়। তাহলে প্রথম অংশ গেল পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি। আচ্ছা, দ্বিতীয় অংশ হচ্ছে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ। মূলত সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এই এলাকাটি মূলত এই জোনের মধ্যে পড়ে।
সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ। এই 3 জেলায় উত্তর পূর্ব অঞ্চলের পাহাড়ি অঞ্চলের অন্তর্গত। এখানে পাহাড়গুলোর উচ্চতা তুলনামূলক কম এবং প্রায় 244 মিটার। এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত সংঘটিত হয়। বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে পাহাড়ের ঢালে পর্যাপ্ত পরিমাণে চা উৎপন্ন হয়। এছাড়া এখানে বাঁশ বেত পাওয়া যায়। এই অঞ্চল মূলত খনিজ সম্পদে সমৃদ্ধ। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, চুনাপাথর, কয়লা প্রভৃতি সম্পদগুলো এই অঞ্চলে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। তাহলে বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড় সমূহের প্রধান বৈশিষ্ট্য, এখানে যোগাযোগ ব্যবস্থা নাজুক, জনবসতি কম। এই বৈশিষ্ট্যগুলো পাহাড়ি অঞ্চলের মূল বৈশিষ্ট্য আর কি। আচ্ছা, দ্বিতীয় ধাপে আমরা আসি প্লাইস্টোসিনকালের সোপান সমূহ। আজ থেকে প্রায় 10 লক্ষ বছর পূর্বে প্লাইস্টোসিন যুগের সূচনা হয়েছিল। এই যুগে বরফ গলা নদীতে প্লাবন সৃষ্টি এবং এর ফলশ্রুতিতে এই উঁচু ভূমির গঠন হয়েছে বলে অনুমান করা হয়। এইভাবে দেশের উত্তর পশ্চিমাংশের বরেন্দ্র ভূমি, মধ্য অংশে ভাওয়াল মধুপুরের গড় এবং দক্ষিণ পূর্ব সীমান্তে কুমিল্লা জেলার ময়নামতি ও লালমাই উচ্চভূমির সৃষ্টি হয়েছে। সামগ্রিকভাবে এখানকার মৃত্তিকা লাল ধূসর ধরনের, যা স্বাভাবিকভাবে স্বাতন্ত্র্যতার পরিচয় বহন করে। এই চত্বরগুলি বর্ষাকালে সাধারণ প্লাবন সীমার ঊর্ধ্বে অবস্থান করে। তাহলে আমরা কি দেখলাম? এই ভূমিগুলো সাধারণ সমতল ভূমির চেয়ে একটু উঁচায় অবস্থিত এবং সাধারণ প্লাবন মাত্রার উপরে অবস্থান করে বিধায় এখানে কোনো প্লাবন সংঘটিত হয় না। এখানকার মাটির নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। মাটিতে আয়রনের পরিমাণ বেশি থাকার কারণে এই মাটি লাল বর্ণের এবং এর দানাগুলো অত্যন্ত মিহি, যার কারণে পানি ধারণ ক্ষমতা বেশি। এই অঞ্চলের বিস্তারিত পর্যালোচনা এবারে আমরা করছি। বরেন্দ্র ভূমি বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের বৃহত্তর বগুড়া, রাজশাহী, দিনাজপুর, রংপুর জেলা। আর যদি আমরা আরো বিশ্লেষণ করে বলি তাহলে বলবো নওগাঁ, রাজশাহী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর জেলার অংশবিশেষ নিয়ে বরেন্দ্র ভূমি গঠিত। এই বরেন্দ্র ভূমির আয়তন হচ্ছে 9320 বর্গ কিলোমিটার। সমুদ্র সমতল থেকে এর উচ্চতা, বরেন্দ্র ভূমির উচ্চতা হচ্ছে 6 থেকে 12 মিটার। বরেন্দ্র ভূমির মাটির রং অনেকটা হলুদ থেকে লালচে হলুদ। এ অঞ্চলের পশ্চিমে মহানন্দ, পূর্বে করত নদী দ্বারা বেষ্টিত। আচ্ছা, গভীর খাত বিশিষ্ট আঁকাবাঁকা ছোট কয়েকটি স্রোতস্বিনী এই অঞ্চলে রয়েছে। আঞ্চলিকভাবে এসব স্রোতস্বিনী খাড়ি নামে পরিচিত। এই অঞ্চলটি কৃষিকাজের জন্য বিশেষ উপযোগী। ধান, ভুট্টা, পাট, পান প্রভৃতি এই অঞ্চলে পর্যাপ্ত পরিমাণে উৎপাদন হয়। তারপরে আমরা আসি ভাওয়ালের গড় ও মধুপুরের গড়। ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা জেলায় ভাওয়াল ও মধুপুরের গড় অবস্থিত। এই ভাওয়াল ও মধুপুরের গড়ের আয়তন 4103 বর্গ কিলোমিটার। আচ্ছা, ময়মনসিংহ এবং টাঙ্গাইল জেলার অংশবিশেষকে বলা হয় মধুপুরের গড় এবং ঢাকা, গাজীপুর জেলার অংশকে বলা হয় ভাওয়াল গড়। তাহলে প্রশ্ন থাকতে পারে ভাওয়াল গড় কাকে বলে অথবা মধুপুর গড় কাকে বলে? দুইটা একই সাথে লাগানো, শুধু জেলা ভিত্তিক বিভক্তি করে এই দুই নামকরণ করা হয়েছে। অর্থাৎ টাঙ্গাইল এবং ময়মনসিংহ জেলার অংশ হচ্ছে মধুপুরের গড় আর ঢাকা এবং গাজীপুর জেলার অংশ হচ্ছে ভাওয়াল গড় নামে পরিচিত। আচ্ছা, এই ভাওয়াল গড় মূলত বন অঞ্চলে আবৃত। এখানে শাল, গজারি বৃক্ষ ছাড়াও হরিতকি, আমলকি, নাগার্জুন প্রভৃতি বৃক্ষ জন্মে। তবে গজারি বৃক্ষই সবচেয়ে বেশি জন্ম বলে স্থানীয়ভাবে এটাকে গজারি বন বলে অভিহিত করা হয়। আচ্ছা, এই অঞ্চলের প্রধান বেশ কিছু নদী প্রবাহিত হয়েছে।
নদীগুলি হচ্ছে মুহুরী, বানার, সুতিয়া, বংশী, তুরাগ, লৌহজং, ধলেশ্বরী, ব্রহ্মপুত্র, শীতলক্ষা। আচ্ছা, এখানকার মৃত্তিকার রং লাল ও কঙ্করময়। এই এলাকায় কাঁঠাল, পেয়ারা, আনারস ও নানা প্রকার সবজি উৎপন্ন হয়। বর্তমানে বন কেটে মানুষ ঘরবাড়ি ও শিল্প কারখানা স্থাপন করছে, ফলে এই বনভূমির আয়তন দিন দিন কমে যাচ্ছে। এবারে আসি লালমাই পাহাড়। কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে লালমাই পাহাড় অবস্থিত। আচ্ছা, এই অঞ্চলের আয়তন 34 বর্গ কিলোমিটার। এই অঞ্চলের পাহাড়গুলোর উচ্চতা অর্থাৎ 21 মিটার, স্থান বিশেষে কোনো কোনো চূড়ার উচ্চতা 46 মিটার পর্যন্ত দেখা যায়। এখানকার মাটি লাল এবং নুড়ি, বালি ইত্যাদি দ্বারা গঠিত। এই পাহাড়ের পাদদেশে আলু, তরমুজ ইত্যাদি চাষ করা হয়। এই 3 প্রকার ভূমির মূল বৈশিষ্ট্য একই: মৃত্তিকা, বন অঞ্চল, কৃষিকাজ, সবকিছু একই প্রকৃতির বিধায় একই প্রকৃতির। আচ্ছা, এরপরে আমরা আসি সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। বাংলাদেশের প্রায় 80% এলাকা নদী বিধৌত পলল গঠিত সাম্প্রতিককালের প্লাবন সমভূমির অন্তর্গত। আলোচনার সুবিধার জন্য সাম্প্রতিককালের প্লাবন সমভূমিগুলোকে মূলত 6টি উপ অংশে বিভক্ত করা হয়েছে। তার প্রথমে রয়েছে পাদদেশীয় সমভূমি। বৃহত্তর রংপুর ও দিনাজপুর জেলার অংশবিশেষ জুড়ে এই সমভূমি বিস্তৃত। তিস্তা, আত্রাই, করতোয়া প্রভৃতি নদীবাহিত পলি জমা হয়ে এই সমভূমি গঠিত হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে এই অঞ্চলের গড় উচ্চতা 30 মিটার। এখানে একটা নৈর্ব্যক্তিক প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে: বাংলাদেশের কোন অঞ্চল পাদদেশীয় সমভূমি? বাংলাদেশের কোন অঞ্চলে পাদদেশীয় সমভূমি অবস্থিত? তাহলে রংপুর, দিনাজপুর অঞ্চল, পরিষ্কার মনে রাখতে হবে। তারপরে আছে কি গঙ্গা, যমুনা, মেঘনা অববাহিকার প্লাবন সমভূমি। এটি বাংলাদেশের মূল প্লাবন ভূমি। বৃহত্তর ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, টাঙ্গাইল, পাবনা, রাজশাহী অঞ্চলের অংশবিশেষ নিয়ে এই প্লাবন সমভূমি গঠিত। বর্ষায় এই সমভূমি প্লাবিত হয়। প্রাকৃতিক বাঁধ, পশ্চাৎ ঢাল, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, অগভীর জলাভূমি বা বিল, চর প্রভৃতি এই সমভূমির প্রধান বৈশিষ্ট্য। আচ্ছা, তারপরে রয়েছে কি সিলেট অববাহিকার নিম্নভূমি। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার অংশবিশেষ নিয়ে এবং কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার পূর্ব অংশ নিয়ে এই অঞ্চল গঠিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 3 মিটার। এই অঞ্চলে বড় ধরনের 5টি হাওর রয়েছে: সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, ভেঞ্চুগঞ্জের হাকালুকি এবং শ্রীমঙ্গলের হাইল হাওর প্রসিদ্ধ। তারপরে ত্রিপুরার উচ্চভূমি। চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া জেলার অংশ এবং লক্ষ্মীপুর, ফেনী ও হবিগঞ্জ জেলার কিয়দ অংশ নিয়ে সমভূমি বিস্তৃত। এর উচ্চতা 3.5 মিটার থেকে 6 মিটার পর্যন্ত। বর্ষাকালে এটি প্লাবিত হয়। তারপরে বদ্বীপ। বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ বদ্বীপ। বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমের সমভূমিকে মূলত বদ্বীপ ভূমি বলা হয়। এই অঞ্চলটি পদ্মার শাখা নদীগুলো দ্বারা বিধৌত। এই অঞ্চলকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: সক্রিয় বদ্বীপ, মৃতপ্রায় বদ্বীপ, স্রোতস বদ্বীপ। আচ্ছা, সক্রিয় বদ্বীপ পূর্বে মেঘনা হতে পশ্চিমে গড়াই, মধুমতি পর্যন্ত বিস্তৃত সমভূমির পূর্বাংশকে সক্রিয় বদ্বীপ বলা হয়। বৃহত্তর বরিশাল ও ফরিদপুর জেলা এই অঞ্চলের অন্তর্গত। প্রশ্ন থাকতে পারে নৈর্ব্যক্তিক: সক্রিয় বদ্বীপ বাংলাদেশের কোন অঞ্চলে দেখা যায়? তাহলে বৃহত্তর ফরিদপুর এবং বরিশাল অঞ্চলে। তারপরে মৃতপ্রায় গড়াই, মধুমিতা নদীর পশ্চিম অংশকে মৃতপ্রায় বদ্বীপ বলা হয়। এটি মূলত যশোর ও কুষ্টিয়া অঞ্চলের অধিকাংশ স্থান জুড়ে বিস্তৃত। প্রশ্ন থাকতে পারে বাংলাদেশের কোন অঞ্চলে মৃতপ্রায় বদ্বীপ দেখা যায়? কুষ্টিয়া ও যশোর অঞ্চলে। আচ্ছা, স্রোতস বদ্বীপ। বাংলাদেশের বদ্বীপ অঞ্চলের দক্ষিণ অংশ জোয়ার ভাটা দ্বারা প্রভাবিত। এই অংশকে স্রোতস বদ্বীপ বলা হয়। তারপরে সর্বশেষ উপকূলীয় সমভূমি। বাংলাদেশের মানচিত্রের যদি দিকে তাকাই আমরা, কক্সবাজার থেকে শুরু করে কক্সবাজার, চট্টগ্রাম, এদিক দিয়ে ভোলা, নোয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা পর্যন্ত এই উপকূলীয় অঞ্চল এই উপকূলীয় সমভূমির অন্তর্গত।
এ এ সমভূমি ফেনী নদী হতে কক্সবাজারের দক্ষিণ পর্যন্ত বিস্তৃত। এটি গড়ে 9.6 কিলোমিটার প্রশস্ত। কর্ণফুলী নদীর মোহনায় এই সমভূমি 25 কিলোমিটারের মতো প্রশস্ত। এই এলাকার পতেঙ্গ কক্সবাজার সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত। এছাড়া এটা হচ্ছে বাংলাদেশের সার্বিক ভূ প্রকৃতি। এছাড়াও বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণে রয়েছে প্রবল দ্বীপ সেন্ট মার্টিন। কক্সবাজারের সন্নিকটবর্তী মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। মহেশখালী দ্বীপটি ভূমিকম্পের কারণে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়েছে বলে ধারণা করা হয়। এইটুকুর ভিতর থেকে দুইটা প্রশ্ন আসতে পারে। বাংলাদেশের একমাত্র প্রবল দ্বীপ কোনটি? উত্তর সেন্ট মার্টিন। আর একটা প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? সেটা হচ্ছে মহেশখালী। মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। তাহলে এখন সৃজনশীল এবং নৈবিত্তিকের যুগে লাইন বাই লাইন পড়তে হবে পরীক্ষায় ভালো করতে চাইলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার বিস্তারিত আলোচনা করলাম। এবারে দুই একটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি। সৃজনশীল দুই একটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি। সৃজনশীলের উদ্দীপক যদি এইরকম হয় যে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলা বা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের আম উৎপাদনকারী অঞ্চল থেকে একদল শিক্ষার্থী দক্ষিণ পূর্ব অঞ্চলে শিক্ষা সফরে গেল। তাদের নিজ অঞ্চলের চেয়ে সফরকৃত অঞ্চলের ভূমিরূপ দেখে তাদের নিজ অঞ্চলের চেয়ে সফরকৃত অঞ্চলের ভূমিরূপ দেখে তারা মুগ্ধ হলো। এটাই উদ্দীপক। উদ্দীপকের ভিতরে বিশেষ দুটি জিনিস লুকায়িত রয়েছে। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের আম উৎপাদনকারী অঞ্চল একটা, আর শিক্ষার্থীরা গেল দক্ষিণ পূর্ব অঞ্চলে, অর্থাৎ আম উৎপাদনকারী অঞ্চল আর দক্ষিণ পূর্ব অঞ্চল। উদ্দীপকের ভিতরে এই লুকায়িত দুটি জিনিস রয়েছে যা মূলত ভূপ্রকৃতির সাথে সম্পর্কিত। এখন প্রশ্ন যদি থাকে ক নাম্বার, বিচুনি ক নাম্বার, এটা যদি আমরা দেই ক নাম্বারে আমরা একেবারে খুব সাদামাটা একটা প্রশ্ন যদি দেই যে ভূত্বক কাকে বলে? খ
নম্বরে যদি প্রশ্ন দেই যে নিকেল এবং লৌহ কেন্দ্রমণ্ডলে সঞ্চিত হওয়ার কারণ ব্যাখ্যা করো। নিকেল ও লৌহ কেন্দ্রমণ্ডলে সঞ্চিত হওয়ার কারণ ব্যাখ্যা করো। গ নম্বরে যদি দেই শিক্ষার্থীদের সম্পর্কিত অঞ্চলের ভূপ্রকৃতির বর্ণনা দাও, তাহলে শিক্ষার্থীদের সম্পর্কিত দক্ষিণ পূর্ব অঞ্চল হচ্ছে মূলত টারসিয়ারি যুগের পাহাড়ি অঞ্চল, সেই অঞ্চলের বর্ণনা দিতে হবে। গ নম্বরে যদি দেই শিক্ষার্থীদের নিজ অঞ্চল এবং সম্পর্কিত অঞ্চলের ভূপ্রকৃতির পার্থক্য পর্যালোচনা করো, তাহলে শিক্ষার্থীদের নিজ অঞ্চল হচ্ছে আম উৎপাদনকারী অঞ্চল অর্থাৎ বরেন্দ্রভূমি অঞ্চল, আর সম্পর্কিত অঞ্চল হচ্ছে দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড়ি অঞ্চল। আচ্ছা, তাহলে এই বরেন্দ্রভূমি আর পাহাড়ি অঞ্চল এর ভিতরে পার্থক্য লিখতে পারলেই উত্তর যথাযথ হবে বলে ধরে নেওয়া যায়। কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে উদ্দীপকের ভিতরে লুকায়িত থিম বা ভাব সেটাকে পুনরুদ্ধার করতে হবে, উদ্ধার করার পরে প্রশ্নের উত্তর সাজাতে হবে। এখানে এই উদ্দীপকের আর যাই লেখা থাকুক না কেন গুরুত্বপূর্ণ দুটি জিনিস হচ্ছে, একটি হচ্ছে আম উৎপাদনকারী অঞ্চল, আরেকটি হচ্ছে দক্ষিণ পূর্ব অঞ্চল। তাহলে দক্ষিণ পূর্ব অঞ্চল মূলত পাহাড়ি অঞ্চল, আম উৎপাদনকারী অঞ্চল রাজশাহী, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, এইগুলো হচ্ছে মূলত বরেন্দ্রভূমি অঞ্চল। তাহলে এই ভূপ্রকৃতির অংশ থেকেই এই ধরনের সৃজনশীল প্রশ্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রীদের জন্য আসতে পারে। এখানে অনার্স তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য বাংলাদেশের ভূগোল নামে একটা পেপার আছে, সেখানে কিন্তু বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে। এখান থেকে অনার্স তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরাও উপকৃত হবে বলে আমি আশা করি। তো ধন্যবাদ সবাইকে। আগামী দিন আমরা ইনশাল্লাহ উচ্চ মাধ্যমিক ভূগোল প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ভূমিরূপ পরিবর্তনের সাথে বিভিন্ন রকমের প্রক্রিয়া বা গুলো জড়িত রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।